হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োয়ার্ন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11-এর রায়ন মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে জীবনবিজ্ঞানের সেকেন্ড মডেল কোয়েশ্চেন পেপার এর উত্তরগুলো নিয়ে। ঠিক আছে, তোমরা এর আগের ভিডিওটা অর্থাৎ তোমাদের যে মডেল কোয়েশ্চেন পেপার 1 ছিল সেটা আপলোড করা আছে। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। আর এর পরের যে বাকি মডেল কোয়েশ্চেন পেপারগুলো খুব শীঘ্রই আসবে। আর এখানে যেটা তোমাদের বলার, তোমাদের এই যে মডেল কোয়েশ্চেন পেপার 2, এই যে মডেল কোয়েশ্চেন পেপারটা, এখানে তোমাদের সমস্ত 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন আলোচনা করা হবে। তবে এই ভিডিওতে থাকবে তোমাদের সেকশন 2 গ্রুপ এ পর্যন্ত। এর পরের ভিডিওতে থাকবে 2 মার্কের প্রশ্ন গ্রুপ বি এবং সি থেকে, গ্রুপ বি, সি এবং ডি থেকে যে 2 মার্কের সঙ্গে সঙ্গে 1 মার্কগুলো রয়েছে ওই সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করা হবে। ঠিক আছে, এই প্রত্যেকটি মডেল কোশ্চেন পেপার এইরকমভাবেই 2টো পার্টে পাবলিশ করা হবে। তোমরা অবশ্যই এটা দেখো, দিলে বুঝতে পারবে ভালো করে। যদি একটাতে আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য দেখতে অসুবিধা হতে পারে। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, প্রদত্ত কোনটি একাইনোডার্মাটা পর্বের বৈশিষ্ট্য? অপশানগুলো হচ্ছে নিমাটোসিস্ট, ফ্লেম কোষ, ম্যান্টেল এবং টিউফিট। ঠিক আছে, এর মধ্যে দেখো এর সঠিক উত্তর হবে একাইনোডার্মাটা, যেটাকে বাংলাতে কন্টক ত্বক বলা হয়। এরকম প্রাণীর নাম হচ্ছে স্টারফিশ, তারা মাছ। সেখানে যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে টিউফিট বা নালীপথ। এই টিউফিট বা নালীপথের মাধ্যমে তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। ঠিক আছে, বাকি যেগুলো রয়েছে সেগুলো জানো তোমরা। নিমাটোসিস্ট, নিমাটোডাতে রয়েছে, ম্যান্টেল, মোলাস্কাতে রয়েছে। ঠিক আছে, সেকেন্ড প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোনটি মনেরো রাজ্যের অন্তর্ভুক্ত? অপশানগুলো ইউগ্লিনা, স্যালমোনেল্লা, মিউকর আর হাইড্রা। দেখো, মনেরো, প্রোটিস্টা, অ্যালগি, ফাঙ্গি আর রয়েছে প্ল্যান্ট আর অ্যানিমেল। ঠিক আছে, এদের মধ্যে তোমরা দেখো এখানে ইউগ্লিনা রয়েছে। ইউগ্লিনা হচ্ছে প্রোটিস্টার অন্তর্ভুক্ত। সালমোনেল্লা টাইফি, এটাই হচ্ছে মনেরো রাজ্যের অন্তর্ভুক্ত। এরপরে যেটা রয়েছে মিউকর হচ্ছে ছত্রাক অর্থাৎ ফাঙ্গি, আর হাইড্রা তো তোমরা জানো একটা প্রাণী, যেটা হচ্ছে নিমাটোডার অন্তর্ভুক্ত। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, সালমোনেল্লা। তারপরের প্রশ্ন, কোনটি অপ্রকৃত ফলের উদাহরণ? অপশানগুলো দেখো, আনারস রয়েছে, আপেল রয়েছে, চালতা এবং সবগুলি। এর জন্য তোমাদের আগে জানতে হবে অপ্রকৃত ফল কাকে বলে। ঠিক আছে, অপ্রকৃত ফল আর প্রকৃত ফল দুটো হয়। প্রকৃত ফল হচ্ছে যখন ডিম্বাশয় ফলে পরিণত হয় তখন তাকে বলা হয় প্রকৃত ফল। আর ডিম্বাশয় সহ বাকি যে ফুলের স্তবকগুলো রয়েছে, যেমন পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল ইত্যাদি, যখন একসাথে ফল উৎপন্ন করে তখন তাকে বলা হয় অপ্রকৃত ফল। ঠিক আছে, এবার দেখো এখানে আনারসের ক্ষেত্রে কি হয়। আনারসে তোমরা দেখবে যে স্প্যাডিক্স রয়েছে, সেই স্প্যাডিক্স একটা পুষ্পবিন্যাস, সেই সমস্ত পুষ্পবিন্যাসটাই একটা ফলে পরিণত হয়েছে। তাহলে এটা শুধুমাত্র গর্ভাশয় থেকে হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না অপ্রকৃত ফলের, এটা হচ্ছে প্রকৃত ফল হচ্ছে না, তাহলে এটা অপ্রকৃত ফল। ঠিক আছে, তারপরে যেটা রয়েছে আপেল। আপেলের ক্ষেত্রে কি হয়, আপেলের যে ফলটা তৈরি হয়েছে সেটা কিন্তু পুষ্পাক্ষ থেকে তৈরি হয়েছে, তাহলে এটাও প্রকৃত হচ্ছে না, তার মানে অপ্রকৃত ফল ঠিকই আছে। তারপরে চালতা, চালতার ক্ষেত্রে কি হয়, চালতার বৃতি থেকে ফল তৈরি হয়, সেটাই হচ্ছে অপ্রকৃত ফল। তাহলে এখানে অপশান সবগুলি সঠিক উত্তর হবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, কোন কলায় গবলেট কোষ দেখা যায়? ঠিক আছে, এপিথেলিয়াল কোষ, যোগ কলা, স্নায়ুকলা, পেশিকলা। এর মধ্যে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে এপিথেলিয়াল কোষে গবলেট কোষ দেখা যায়। ঠিক আছে, অপশান এ। বিশেষ করে যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল আছে না, সেখানে কিন্তু এই গবলেট কোষ দেখা যায়। আর গবলেট কোষের কাজ কি জানো তোমরা? মিউকাস ক্ষরণ করে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, 5 রয়েছে, প্রদত্ত কোনটি আরশোলার পৌষ্টিকতন্ত্রের অংশ? কক্সা, ম্যান্ডিবল, এলিট্রা, অ্যান্টেনা। এর মধ্যে যেটা সঠিক সেটা হচ্ছে অপশান বি, ম্যান্ডিবল। ম্যান্ডিবল হচ্ছে আরশোলার মুখছিদ্রে থাকে, যেটা খাদ্য গ্রহণে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, F1 বস্তু পাওয়া যায়
কোথাতে? রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া না সেন্ট্রোজোম? F1 বস্তু বা F1 F0 বস্তু বলা হয়, অক্সিজোমও বলা হয় একে, ঠিক আছে। এটা পাওয়া যায় কোথায়? মাইটোকন্ড্রিয়ার অন্তঃগাত্রে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। তারপরে 7 নম্বর প্রশ্ন, একটি পলিজোম কোন কোষ অঙ্গাণুর শৃঙ্খল গঠন করে? দেখো পলিজোম কাকে বলে? পলিজোম হচ্ছে যখন একটা এমআরএনএর ওপর অনেকগুলো আরএনএ যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোমও বলা হয়। তাহলে এখানে কোনটা হবে? রাইবোজোমের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে, এর মধ্যে যুক্ত হয়ে শৃঙ্খল গঠন করে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, উদ্ভিদ দেহে পরস্পর কোষের প্রোটোপ্লাস্ট যুক্ত সজীব পদকে কী বলা হয়? অ্যাপোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, সিমপ্লাস্ট। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হচ্ছে পরস্পর প্রোটোপ্লাস্ট যুক্ত সজীব পদকে বলা হয় সিমপ্লাস্ট, অপশান ডি, ঠিক আছে। এরকমভাবে দেখবে তোমরা, এরকম কোষ আছে পরপর দুটো, তারপরে তার কোষ প্রাচীর রয়েছে, ঠিক আছে। এইভাবে দুটো কোষের মধ্যে ডাইরেক্ট সাইটোপ্লাজমের যে মাঝখান দিয়ে পথটা এরকমভাবে, এটাকে বলা হচ্ছে সিমপ্লাস্ট। আর যদি কোষ প্রাচীরের মধ্য দিয়ে প্রবেশ করে সেটাকে বলা হবে অ্যাপোপ্লাস্ট, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, এখানে রয়েছে 9 নম্বর প্রশ্ন, কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগটি কি? পিজিএ, পিজিএলডি, ওএএ, C6H12O6। এখানে সঠিক উত্তর হবে কেলভিন চক্রে প্রথম যেটা উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে পিজিএ, অর্থাৎ ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা 3 কার্বন যুক্ত হয়, 3C, ঠিক আছে, তার জন্য এটাকে 3C সাইকেলও বলা হয়। পরের প্রশ্ন, যখন শ্বসনে শুধুমাত্র কার্বোহাইড্রেট জারিত হয় তখন RQ এর মান হয় কত? 0, 1 এর বেশি, 1 এর কম না 1? এর সঠিক উত্তর হবে অপশান ডি, 1। যখন শুধুমাত্র কার্বোহাইড্রেট বা শর্করা জারিত হয় তখন RQ এর মান হয় 1। RQ জানো তোমরা, রেসপিরেটরি কোশেন্ট যেটাকে বলা হয়, অর্থাৎ নির্গত CO2 এর আয়তন বাই হচ্ছে গৃহীত O2 এর আয়তন, এই অনুপাতটাকে বলা হচ্ছে RQ। এই RQ বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়, যেমন হচ্ছে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 1 হয়, আর বিভিন্ন জৈব অ্যাসিডের ক্ষেত্রে 1-এর থেকে বেশি হয়, এবং প্রোটিনের ক্ষেত্রে বা ফ্যাটের ক্ষেত্রে 1-এর থেকে কম হয়, ঠিক আছে। তাহলে এখানে 1-এর সমান 1-এর কথা বলেছে, তার মানে শর্করা, ঠিক আছে, শর্করা 1টি। সঠিক উত্তর অপশান ডি। পরের প্রশ্ন, উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত হয় কোন হরমোনের প্রভাবে? অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন না ইথিলিন? এটা জানো তোমরা, এটাই হচ্ছে সাইটোকাইনিন, যেটাকে রিজমন্ড লাং ইফেক্টও বলা হয়, ক্লাস 10-এ পড়েছো। ভারতে রয়েছে প্রদত্ত কোনটি খাদ্য ও বায়ুর জন্য সাধারণ পথ হিসাবে কাজ করে? ল্যারিংস, ফ্যারিংস, ইসোফেগাস, গ্লটিস। এর সঠিক উত্তর হবে অপশান বি, ফ্যারিংস, যেটাকে গলবিল বলা হয়। গলবিল খাদ্য, আমাদের যে পৌষ্টিক নালী সেটারও অংশ হিসাবে কাজ করে এবং শ্বাস নালীরও কমন হিসাবে কাজ করে, অর্থাৎ এই গলবিলটা শ্বাস নালীরও পথ এবং খাদ্য নালীরও পথ, ঠিক আছে। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে গলবিল বা ফ্যারিংস। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি শ্বাসতন্ত্রের অস্বাভাবিকতা? এমফাইসেমা, হাঁপানি না দুটোই না অ্যাঞ্জাইনা পেক্টোরিস? শ্বাসতন্ত্রের যে অস্বাভাবিকতা, যে রোগগুলো, তার মধ্যে দেখো এমফাইসেমা এবং হাঁপানি দুটোই কিন্তু এখানে সঠিক হবে। 14 নম্বর প্রশ্ন, প্রদত্তগুলির মধ্যে কোনটি দেহের প্রতিরক্ষায় অংশ নেয়? ম্যাক্রোফাজ, লিম্ফোসাইট, নিউট্রোফিল না সবকটি? এর সঠিক উত্তর হবে সবকটি। এই সবগুলো কিন্তু দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় অংশগ্রহণ করে। এরপরে দেখো সেকশন 2 গ্রুপ এতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো, মূলরোম ও কাণ্ডরোমের মধ্যে একটি পার্থক্য লেখো। মূলরোম কাণ্ডরোমের মধ্যে পার্থক্য তোমরা জানো, মূলরোম হচ্ছে এককোষী আর কাণ্ডরোম হচ্ছে বহুকোষী। মূলরোম হচ্ছে এপিব্লেমা থেকে তৈরি হয়, এপিব্লেমা, আর কাণ্ডরোম কোথা থেকে তৈরি হয়? এপিডার্মিস থেকে, এপিডার্মিস, ঠিক আছে। এর সঙ্গে যেটা রয়েছে অ্যাপোক্রাইন গ্রন্থি কাকে বলে? অ্যাপোক্রাইন গ্রন্থি এটা আমাদের শরীরে যে বিভিন্ন
ক্ষরণ গ্রন্থি রয়েছে সেই ক্ষরণ গ্রন্থির ক্ষরণের প্রকৃতি অনুযায়ী এটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে হলোক্রাইন, আর অপর দুটো অ্যাপোক্রাইন এবং মেরোক্রাইন। এর মধ্যে তোমাদের বলা হয়েছে অ্যাপোক্রাইন গ্রন্থি কাকে বলে। দেখো, এটা হচ্ছে যে গ্রন্থির ক্ষরণে গ্রন্থির ওপরের দিকের অংশ থেকে কিছুটা ফেটে যায় এবং সেখান থেকে তার ক্ষরিত পদার্থের সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমও বাইরে নির্গত হয়, কিন্তু সেক্ষেত্রে জীবটি কিন্তু সজীব থাকে। এই ধরনের গ্রন্থিকে বলা হয় অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। এর উদাহরণ হবে স্তনগ্রন্থি, গবলেট কোষ, ঘর্মগ্রন্থি ইত্যাদি। ঠিক আছে, এরপরের যে প্রশ্নটা এটা হচ্ছে FADH2 থেকে কত অণু এটিপি তৈরি হয়। FADH2 থেকে যখন FAD তৈরি হয় তার সঙ্গে সঙ্গে 2 অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে কত, 2 অণু এটিপি তৈরি হয়। পরের প্রশ্ন, শ্বাসক্রিয়ায় সাহায্যকারী দুটি পেশির নাম লেখো। শ্বাসক্রিয়া, তোমরা জানো শ্বাসক্রিয়া দুটো ভাগে হয়, একটা হচ্ছে প্রশ্বাস আর একটা নিঃশ্বাস। প্রশ্বাসের সময় কিছু পেশি রয়েছে সেগুলো হেল্প করে, আর নিঃশ্বাসের সময় কিছু পেশি হেল্প করে। প্রশ্বাসের সময় যে পেশিগুলো হেল্প করে, প্রশ্বাসের সময় তোমরা মধ্যচ্ছদা, এটা হেল্প করে। তার সঙ্গে সঙ্গে বহিস্থ ইন্টারকোস্টাল পেশি, ঠিক আছে, বহিস্থ ইন্টারকোস্টাল পেশি, আর হচ্ছে স্কেলিন প্রোটিন। ঠিক আছে, আর নিঃশ্বাসের সময় যে পেশিগুলো হেল্প করে সেটা মধ্যচ্ছদা হেল্প করে, ইন্টারকোস্টাল পেশির মধ্যে অন্তস্থ ইন্টারকোস্টাল পেশি হেল্প করে। ঠিক আছে, আর এর সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো রয়েছে, যেমন রেকটাস অ্যাবডোমিনাস, ট্রান্সভার্স অ্যাবডোমিনাস ইত্যাদি, এতগুলো পেশি রয়েছে। এরপরে এর সঙ্গে যেটা রয়েছে ইসিজিতে কিউআরএস কমপ্লেক্সের তাৎপর্য কী। ঠিক আছে, ইসিজি তোমরা জানো এরকম দেখতে হয়, এরকম একটা গ্রাফ, এখানে পি থাকে, তারপরে একটু নিচে গিয়ে আবার উপরে উঠে আসে কিউআরএস, তারপর আবার টি। এটা পি, কিউ, উপরে আর, নিচে এস, আর এটা টি। এই তিনটেকে একসঙ্গে বলা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। এটা কি নির্দেশ করে, এর তাৎপর্য কী? কিউআরএস যে কমপ্লেক্স, এটা হচ্ছে নিলয়ের সংকোচনকে নির্দেশ করে। আর পি কি করে, এটা হচ্ছে অলিন্দের সংকোচনকে নির্দেশ করে। ঠিক আছে, আর টি হচ্ছে নিলয়ের প্রসারণকে নির্দেশ করে। তাহলে এখানে PQRS এদের যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফের বিভিন্ন রকম চেঞ্জের মাধ্যমে হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ কিন্তু নির্ণয় করা যায়। এর জন্য তোমাদের যখন ইসিজি পড়ানো হবে তখন কিন্তু ডিটেলসে পড়ানো হবে, কোনটার জন্য কি কি রোগ হয় সেগুলো কিন্তু বোঝানো হবে। এরপরে দেখো, এরপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস রোগ কোন কলা আক্রান্ত হয়, অর্থাৎ এই রোগে কোন কলা আক্রান্ত হয়। দেখো, মাইস্থেনিয়া গ্রেভিস যে রোগটা, এটা হচ্ছে পেশি কলাকে আক্রান্ত করে। ঠিক আছে, এই সময় এটা হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ। এর ফলে কি হয়, এর ফলে আমাদের যে নার্ভ এবং মাসেল, ঠিক আছে, নার্ভ আর মাসেলের যে সংযোগস্থল, এটা হচ্ছে নার্ভ আর এটা হচ্ছে মাসেল। ধরো এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলের যে গঠনগুলো রয়েছে সেই গঠনের অটো ইমিউন রেসপন্সের জন্য সেখানে কিছু অ্যান্টিবডি কাজ করে। ঠিক আছে, এখানে কিছু অ্যান্টিবডি কাজ করবে। অ্যান্টিবডি কাজ করলে এই অংশটা নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ নিউরন আর মাসেলের যে সংযোগস্থল সেটা নষ্ট হয়ে যায়। এর জন্য কি হয়, পেশি কিন্তু চরমভাবে দুর্বল হয়ে যায়। আর এর ফলে ধরো তোমাদের চোখের পাতাতে যদি এরকম কোনো হয় তাহলে চোখ সবসময় বুজে থাকবে, চোখের পাতা খুলতে চাইবে না। এই ধরনের প্রবলেমটাকে বলা হয় টোরিস। ঠিক আছে, টোসিস। আর এরকমভাবে যদি তোমাদের খাদ্য যে পেশি রয়েছে, খাদ্য গলাধকরণে যে আমাদের খাদ্য নালী রয়েছে, সেখানের পেশি আর নিউরনের মধ্যে যদি এরকম ইমিউন ডিজিজের ফলে যদি এখানে যে সংযোগস্থলটা সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কী হবে, সেই পেশি আর মাসেল ঠিকঠাক কাজ করবে না, অর্থাৎ খাদ্য গ্রহণও করতে পারবে না, কথা বলতেও অসুবিধা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মাইস্থেনিয়া গ্রেভিস রোগ। আর এটাতে কি হয়,
না অটো ইমিউন ডিজিজ, যার ফলে কিন্তু আমাদের পেশিকলা আক্রান্ত হয়। ঠিক আছে ফ্রেন্ডস, এরপরে রয়েছে তোমাদের 2 মার্কের প্রশ্ন গ্রুপ বি এবং সি আর ডি। এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলোই কিন্তু পরের ভিডিওতে আলোচনা করা হবে। এই ভিডিওটা আজকে আপলোড করা হলো, এর পরের পার্টটা কিন্তু কালকে আপলোড করা হবে। ঠিক আছে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থেকো, অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের পার্ট নিয়ে পরের দিন।